বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আপনারা যারা অনলাইনে ভিডিও ক্লাসের মাধ্যমে উচ্চতর গণিত শিক্ষার চেষ্টা করতেছি, তাদের প্রত্যেককে আমি শুভেচ্ছা ও আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইতিমধ্যে গত 4 ক্লাসে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের উপর কাজ করেছি। গত ক্লাসটা মূলত আমি নির্ণায়ক রূপে কাজ করেছি। আমি গত ক্লাসে তোমাদের সহগুণকের ধারণার উপর একটা অঙ্ক করেছি। তারপরে আমি ক্যামার রুল, যেটা সমীকরণ সমাধান করতে প্রয়োজন নির্ণায়ক পদ্ধতি, আমরা সেটা ব্যবহার করেছি। এরপর আমি সম্ভবত 3টি অঙ্ক করে আবার 3 বা 4টা অঙ্ক বাড়ি কাজ দিয়েছি। এখানে মূলত ম্যাট্রিক্স নির্ণায়কের অঙ্কগুলো একটু বিচ্ছিন্ন, ধারাবাহিক বলা যায় না। তাই আমি আজকেও চাইতেছি অনেকগুলো অঙ্ক করতে, দেখি আজকে কতটুকু যেতে পারি। ঠিক আছে, যে অঙ্কগুলোর মধ্যে একটু ক্যালকুলেশনে একটু ভেজাল হয় বেশি, আমি ওই ধরনের কিছু অঙ্ক আজকে আলোচনা করব। আমি আমার যে পিডিএফ কপি তোমাদের জন্য পাঠাবো, আমার পিডিএফ কপির 14 নম্বর অঙ্কটা দিয়ে আমি কাজ শুরু করছি। 14 নম্বর প্রশ্নটা এখানে লেখা আছে, দেখা হচ্ছে এত ইকুয়াল টু 4a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। প্রথমে আমি লেফট হ্যান্ড সাইড নিচ্ছি। লেফট হ্যান্ড সাইড বি স্কয়ার প্লাস সি স্কয়ার এ বি সি বি সি স্কয়ার প্লাস এ স্কয়ার বি সি বি সি এ স্কয়ার প্লাস বি স্কয়ার। অর্থাৎ আমি অঙ্কটার বাম পক্ষটা উঠিয়ে নিলাম। এবারে আসো, এখানে প্রথমে 1/ABC লিখলাম বাইরে। আমার উদ্দেশ্য হলো আমি প্রথম সারিকে এ দ্বারা, দ্বিতীয় সারিকে বি দ্বারা, তৃতীয় সারিকে সি দ্বারা গুণ করব। তাই প্রথম সারিকে যখন আমি এ দ্বারা গুণ করব, তাহলে এই যে এটা আমি গুণ করলাম এ দ্বারা, এ তো আমার ছিল না, তাই 1/a দিয়ে ব্যালেন্স করলাম। দ্বিতীয় সারিকে আমি বি দিয়ে গুণ করব, বি দিয়ে গুণ করতেছি, বি দিয়ে দ্বিতীয় সারিকে গুণ করলাম। তৃতীয় সারিকে আমি সি দিয়ে গুণ করলাম, এই। তাহলে আবার এখানে আবার বলছি কথাটা, প্রথম সারিকে এ, দ্বিতীয় সারিকে বি, তৃতীয় সারিকে সি দ্বারা গুণ করা হলো। আমরা জানি নির্ণায়কের এটা রুল, নির্ণায়কের একটা সারি অথবা একটা কলামকেই গুণ করা যায়, সবাইকে গুণ করা যায় না। আমি যে এ বি সি প্রথম দ্বিতীয় তৃতীয় সারিকে গুণ করলাম, এ বি সি তো বাইরে ছিল না, এটার সমতা রাখার জন্য বাইরে আমরা 1/ABC দিলাম। এবারে আসো, ভিতর থেকে প্রথম কলাম থেকে এ, দ্বিতীয় কলাম থেকে বি, তৃতীয় কলাম থেকে সি কমন নিচ্ছি। তাহলে থাকলো বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তারপরে বি স্কয়ার, তারপরে সি স্কয়ার, তারপরে এ স্কয়ার, তারপরে সি স্কয়ার প্লাস এ স্কয়ার, তারপরে সি স্কয়ার, তারপরে এখানে এ স্কয়ার, তারপরে এখানে বি স্কয়ার, তারপরে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এতে আমার লাভ হলো কি, এটা বাইরেটা কাটা যে পুরো অঙ্কটা, এখন যে প্রশ্নটা ছিল পুরো অঙ্কটা নতুন একটা আকৃতিতে আসলো। তাহলে এবার এর ধাপে এসে কী করলাম, আবার কথাটা বলতেছি, আমি প্রথম সারি থেকে প্রথম কলাম থেকে এ কমন নিব, বাকিতে আ থাকে লিখব, বাইরে এ লিখলাম কমন নেওয়ার কারণে। দ্বিতীয় কলাম থেকে বি কমন নিব, দ্বিতীয় কলাম থেকে বি কমন নিব, ওই কমন নিয়ে বাইরে লিখলাম। তৃতীয় কলাম থেকে সি কমন নিব, সে সি কমন নিয়ে বাইরে লিখলাম। এতে পুরানো প্রশ্নটা এখন নতুন আকৃতি রূপ নিল। এমনও প্রশ্ন জাতীয় পরীক্ষায় অতীতে হয়েছে, প্রমাণ করে এত ইকুয়াল টু এত। তাহলে বলতে পারো এত ছোটো অঙ্ক এসেছে, হ্যাঁ এসেছে। আচ্ছা, তাহলে এখানে আসো, সবগুলো স্কয়ার করার কারণটা কি। আমি যদি প্রথম ম্যাট্রিক্স থেকে নির্ণায়ক থেকে আমরা ওই যে গত ক্লাসে যে অঙ্কগুলো করেছি, যে কোনো সারির সাথে যে কোনো সারি, যে কলামের সাথে যে কোনো কলাম যোগ বিয়োগ করার যে বিধিটা আমরা ব্যবহার করেছি, এটা যদি ব্যবহার করি, তাহলে আমার দেখা যায় এখানে কোনো রকম সুযোগ পাওয়া যায় না। সুযোগ বলতে এখানে সারি সারি কলামে কলাম যোগ বিয়োগ করার উদ্দেশ্য হলো দুইটি, হয় শূন্য আসতে হবে না সমান পদ আসতে হবে। তাই এখানে কোনোটাই সহজে আনা যায় না। তাই আমি এখানে এই কাজটা আগে করে নিলাম। সব স্কয়ার হয়ে যাওয়ার কারণে আমার এখন শূন্য আনার একটা পদ্ধতি আমি এখানে খুঁজে পাবো। কীভাবে দেখো, এখানে তো এবিসি কাটাকাটি হলো, এটা আর রইল না। এখানে দেখা যায় আমি যদি
নিচে দুইটা যোগ করে প্রথমটা থেকে বিয়োগ করি তাহলে প্রথম পদটা 0 হয়ে যায়। নিচের দুইটা যোগ করে অর্থাৎ 2 নং সারি 3 নং সারি যোগ করে প্রথম সারি থেকে বিয়োগ করব, তাই প্রথমটা 0 হয়ে যায়। এই দুইটা যোগ করে প্রথমটা থেকে বিয়োগ করব, এই দুইটা যোগ করে প্রথমটা থেকে বিয়োগ করব, তাহলে -2c² হয়। নিচের দুইটা যোগ করে প্রথমটা থেকে বিয়োগ করব, তাহলে এখানে -2b² হয়। তাহলে এখানে a² কাটা যায় আর -b² থেকে যায়। তাহলে আমি এবার b² c² দ্বিতীয় আর বাকি যে সারিগুলো রয়ে গেছে এগুলোর কোনো কাজ নেই, রেখে দিলাম b² a² প্লাস b²। খুব খেয়াল করে কথাটা আবার শুনতে হবে তোমাদের। আমি পাশে লিখতেছি r1 ড্যাশ r1 বিয়োগ r2 যোগ r3। উদ্দেশ্য ছিল আমার প্রথম পদটা 0 করা। আমি আগেই বলছি সারি সারি কলামে কলাম যোগ বিয়োগ উভয় করা যায়, আমার এখানে সেই রকমই কাজ হয়েছে। আমি যখন দেখলাম আমার এখানে এ আর b² c² যোগ করলে প্রথমটা সমান হয়, তাই আমি 2 নং রো 3 নং রো যোগ করে প্রথম রো থেকে বিয়োগ করেছি, তাই আমার এটা 0 হয়ে যায় আর বাকিগুলো যা হয়েছে আমি তাই লিখছি। তাই এই যে লাইনটা এই সাইড নোটই তোমাকে হেল্প করবে। সাইড নোট যদি তুমি না বুঝো তাহলে তুমি অঙ্ক করতে পারবে না। এবারে আমার উদ্দেশ্য হলো, দেখো আমি যদি খেয়াল করি আমার দ্বিতীয় রোতে প্রথম রোতে -2টা কমন যায়, তো আমি এরপরে লাইনটা এই পাশে লিখতেছি -2টা কমন যায়। দ্বিতীয় রো থেকে আমি -2টা কমন নিয়ে নিলাম, -2 কমন নিলাম, দ্বিতীয় রো থেকে -2 কমন নিলাম, থাকে 0 b² c², এখানে c² প্লাস a², তারপরে c², তারপরে থাকে b², তারপরে থাকে আবার b², তারপরে থাকে a² প্লাস b²। ঠিক আছে, আমি কি করলাম, শুধু -2টা প্রথম রো থেকে কমন নিয়ে নিলাম। এবার আমার টার্গেট হলো আমি আরও কিছু 0 আনার চেষ্টা করব। আমি যদি প্রথম রোটা রেখে দিই, আমি যদি খেয়াল করি প্রথম রোটা যদি আমি দ্বিতীয় রো থেকে বিয়োগ করি, এটা 0 হয়, তাহলে একটা 0 হলে আমার অনেক লাভ। তাই আমি এই কাজটাই করলাম, b² লিখলাম, এটা থেকে এটা বিয়োগ করাতে c² কাটা গেল, a² রইল, এটা থেকে এটা বিয়োগ করলে 0 হলো, তো একটা 0 হলো, একটা পদ কমলো। ঠিক অনুরূপভাবে আমি যদি শেষের রো থেকে এটা বিয়োগ করি তাহলে আমার আসতেছে c², তারপর এটা আসতেছে 0, তারপর এখানে b² কাটা যেয়ে থাকবে a²। যদিও আমার শূন্যগুলো সিরিয়ালে আসে নাই, এখানে আসছে, তাও আমার কাজে সুবিধা হবে। তাই এবার আমি লিখতেছি r2 ড্যাশ r2 বিয়োগ r1, আবার r3 ড্যাশ r3 বিয়োগ r1। কথাটা আবার বলছি, আপাতত এইটাই মুখ্য পড়া। আমি তোমাদের আজকে যে কয়টা অঙ্ক আলোচনা করতে পারবো প্রতিটা অঙ্ক একই কথা, আমরা সারি কলাম যোগ বিয়োগ করবো কেন, শূন্য আনা অথবা সমান পদ আনা, এই কাজটাই সবচেয়ে বেশি করা হয় ম্যাট্রিক্সের নির্ণায়কের মধ্যে। তা আমি এখানে যে কাজটা করলাম দ্বিতীয় সারি থেকে প্রথম সারি বিয়োগ করলাম, উদ্দেশ্য হলো এখানে এই b² 0 হয়ে যাওয়া, তারপর এখানে কাটা যায় c²টা, আবার তৃতীয় সারি থেকে আমি প্রথম সারি বিয়োগ করলাম, তাহলে c² থেকে 0 বিয়োগ করলে c² থেকে c² বিয়োগ করলে 0, আর এখানে লাস্টের এটা থেকে এটা বিয়োগ করলে b² কাটা যেয়ে a² থাকে। এখন যদি আমি বিস্তার করে দিই যে কোনো সারি বরাবর, আমার আর কোনো ঝামেলা হবে না, কারণ এখানে 3টা 0 আছে, এটা আমার অনেক সহজ করে দিবে। আমি যদি অঙ্কটা প্রথম লাইনে বিস্তার করতাম তাহলে আমার একটা বড় গুণ হতো। হ্যাঁ, এখানে রাইট হ্যান্ড সাইডটা ছোটো বিদায় অঙ্কটা হবে, এটা নিশ্চিত। যে সকল অঙ্কে রাইট হ্যান্ড সাইড ছোটো ওই অঙ্কগুলির ঝুঁকি কম, বড় গুণ হইতে পারে কিন্তু অঙ্ক মিলবে, এটা নিশ্চিত। তাই আসো আমি এখানে বাকিটা এবার বিস্তার করে দিচ্ছি। প্রথম সারি বরাবর বিস্তার করে দিচ্ছি, শূন্যের জন্য বিস্তার লেখা লাগবে না, শূন্যের সাথে যা গুণ হবে তাই শূন্য, তাই শূন্য আর লিখবো না। তারপরে আমি লিখবো এই c²টা লিখবো, c² অবস্থান হলো মাইনাসের, তাই মাইনাস দিব। তাই সারি কলাম বাদ দিয়ে থাকে b² c² 0 a², তারপর সর্বশেষ আসছে b²টা লিখবো, b² সারি কলাম বাদ দিয়ে লিখবো b² a² c² 0। আবার কথাটা বলতেছি, আমি বিস্তার করেছি প্রথম সারি বরাবর, শূন্য ইন্টু যেটা হওয়ার কথা এটা লিখবো না, যেহেতু শূন্যর সাথে যাকেই গুণ করে শূন্য হবে, তাই আমি দ্বিতীয়টা আগে লিখেছি, যেহেতু প্রথমটা প্লাসের পরে এটা মাইনাসে, এই জন্য মাইনাস দিব। c² বরাবর কলাম সারি বাদ দিয়ে বাকি 4টা লিখবো। ঠিক b² যখন লিখবো ওই বরাবর সারি কলাম বাদ দিয়ে বাকি 4টা লিখবো। এবারে আমার দেখো কি আসে, -2, এখানে গুণ করে নিচ্ছি c², এই গুণটা আগে হবে,
এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 0, তারপরে এখানে দেখো এই গুণটা আগে হবে 0 মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার। তাহলে আমার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেখা যাচ্ছে যে এখানে যা হয় এখানেও তা হয়, এটা মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখানেও মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তা আমি দেখিয়ে দিচ্ছি মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর বাইরে মাইনাস 2 দিয়ে গুণ করলে 4 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাই তোমরা এই অঙ্কগুলো যখনই করবে একটা অঙ্ক একবার দেখে নিবে, পুরোপুরি দেখে নিবি, দেখে পরে না দেখে করবে, তোমার বেশি অঙ্ক দরকার নেই। তুমি মেন বই খুলে যে অঙ্কগুলোর পাশে সাল লেখা আছে এইরকম অঙ্কগুলো বেশি আগে নাও, এরকম অঙ্কগুলো একটু বেশি করো, তুমি নিশ্চিত থাকো তোমার হুবহু অঙ্ক কম পড়ে যাবে। যাই হোক, আমি আজকে আমার আলোচনা প্রথম অঙ্ক আলোচনা করলাম। আমি ডান পাশে আরেকটা প্রশ্ন লিখিয়ে রেখেছি, আমি এবার ওই প্রশ্নে চলে যাচ্ছি। ডান পাশের 17 নম্বর প্রশ্ন। এটার মধ্যে একটা বিশেষ দিক হলো প্রশ্নের উপরে লেখা আছে বিস্তার না করে প্রমাণ করো। এরকম শব্দ থাকলে না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। এটা যদি নাও থাকে, বিস্তার শব্দটা নাও থাকে, অঙ্কটা আমরা যেভাবে শিখব আর এই কথা লেখা থাকলেও একইভাবে শিখবো। আসলে প্রত্যেকটার অঙ্কে একটা বিশেষ দিক আছে। আমি যদি এটার 1 1 1 দেখে, আমি যে গত ক্লাসে বলেছিলাম 1 1 1 আছে, তুমি 0 এনে বিস্তার করে দাও, এটাতে কিন্তু এই কাজটা করা যাবে না। কেন করা যাবে না? এখান থেকে দেখা যায় এটা একটা নির্ণায়ক, এখানে আরেকটা নির্ণায়ক, যেহেতু একটা নির্ণায়ক থেকে আরেকটা নির্ণায়কে যেতে হবে, তাই আমি এই পজিশনটা নষ্ট করব না। এটা যেহেতু 3টা প্রমাণ, একটা এটা আরেকটা ইকুয়াল টু একটা 0, তাই আমি প্রথম প্রমাণটা লেফট হ্যান্ড সাইড না লিখে আমি প্রথম পদ লিখতেছি, এটাকে প্রথম রাশি লিখতেছি। প্রথম রাশিতে আসতেছে 1 1 1 BC CA AB, তারপরে BC B প্লাস সি, তারপরে CA AC প্লাস A, তারপরে AB A প্লাস B। একটু আগে যে অঙ্কটা করেছি ওটার মতোই এটা শুরুটা 1/ABC দিব। প্রথম সারিকে এ দ্বারা ABC ABC B প্লাস সি, দ্বিতীয় সারিকে বি দ্বারা ABC ABC C প্লাস A, তৃতীয় সারিকে সি দ্বারা ABC ABC A প্লাস B। তাহলে আবার দেখো ভালো করে, আমি প্রথম সারিকে এ দ্বারা, দ্বিতীয় সারিকে বি দ্বারা, তৃতীয় সারিকে সি দ্বারা গুণ করেছি, বিদায় বাইরে 1/ABC দ্বারা ব্যালেন্স করেছি। এতে আমার লাভ হয়েছে, দেখো আমি মধ্যের কলাম থেকে একটা ABC কমন নিতে পারি, আর তৃতীয় কলাম থেকে একটা ABC কমন নিতে পারি। এই সুবিধাটা আমরা এখানে পেয়েছি। তাহলে এখানে এই সুবিধাটার কারণে আমার এখন থাকে, আমি যে লাইনটা পাবো এটাই আমার ডান প্রশ্নের যে মধ্যপদটা, ওই মধ্যপদটা কিন্তু এসে গেছে দেখো। তাহলে আমি যদি অন্য কোনো চিন্তা বা অন্য কোনোভাবে চিন্তা করি, আমি কিন্তু অঙ্কটা মিলাতে পারবো না। তাহলে এই যে অঙ্কটা বলছে বিস্তার না করে প্রমাণ করো, এই কারণেই বলছে, আমি এখানে বিস্তার করিনি। এখন তোমরা প্রশ্ন করতে পারো বিস্তার আবার কোনটা স্যার? বিস্তার তো বুঝি না। ওই যে বিস্তৃতি করি আমরা, বিস্তৃতি করি কখন? আমরা একটা অঙ্কে প্রথমে আমরা কি করি, 0 আনি, এরপর আমরা কি করি, বিস্তৃতি করি। এই কাজটা করা যাবে না। বিধি ব্যবহার করে করে আমার লক্ষ্যে পুষতে হবে। আমি একটা লক্ষ্যে পুষে গেছি, আমার একটা প্রমাণ হয়ে গেছে। আমরা এখানে লিখতে পারি দ্বিতীয় রাশি, আমরা একটা প্রশ্ন লিখতে পারি এখানে দ্বিতীয় রাশি প্রমাণিত। কেমন? প্রমাণিত। এবার আবার এই দ্বিতীয় রাশি থেকে আমরা ইকুয়াল টু 0 প্রমাণ করতে চাই, তাহলে আমরা দেখো দ্বিতীয় রাশি লিখতেছি। আবার দ্বিতীয় রাশি প্রশ্নটা উঠিয়ে নিচ্ছি, ABC A B C 1 1 1 B প্লাস সি, সি প্লাস A প্লাস B। আমরা দ্বিতীয় রাশিটা উঠিয়ে দিলাম। এবার ABC আমরা যদি লক্ষ্য করে দেখি, আমি প্রথম কলাম আর তৃতীয় কলাম যোগ করে আমি একটা নতুন কলাম পেতে পারি। প্রথম কলাম আর দ্বিতীয় কলাম যোগ করে দিলাম A যোগ B যোগ C, A যোগ B যোগ C, A যোগ B যোগ C। প্রথম কলাম আর তৃতীয় কলাম যোগ করে দিলাম B প্লাস সি, সি প্লাস A প্লাস B। আমি ইচ্ছা করলে এটা তৃতীয় কলামের জায়গাও লিখতে পারতাম। তাহলে আমি এখানে কি করলাম, কলাম 1 ড্যাশ কলাম 1 যোগ কলাম 3। এই উদ্দেশ্য কি, এখানে এই কাজটা উদ্দেশ্য কী ছিল, আমার প্রথম কলাম আর তৃতীয় কলাম যোগ করে আমি প্রথম কলাম যে করলাম, এতে আমার লাভ কি হলো, আমার প্রথম কলামটা এখানে
একদম সেম আসলো। তাহলে আমি এখান থেকে এ বি সি এ প্লাস বি প্লাস সি কমন নিব প্রথম কলাম থেকে, থাকে 1 1 1 1 1 1 বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি। তাহলে এখানে দেখো আমি লিখতে পারি দুইটি কলাম যেহেতু আমার সমান হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি সরাসরি এটা দুইটি কলাম সমান হওয়ার কারণে 0। তাহলে এ বি সি এ প্লাস বি প্লাস সি। আমাদের একটা বিধি আছে, কোনো নির্ণায়কের দুইটি কলাম যদি একদম সমান হয় তাহলে সরাসরি 0। তাহলে আমরা এটা থেকে 0 বলতে পারি। আবার আরেকটা পক্ষ হয়ে গেছে, যেটা আমার একটা তৃতীয় পক্ষ ইকুয়াল টু 0 ছিল। তাহলে আমার এই প্রমাণটা একটা বিশেষ দিক আমরা নতুনভাবে দেখলাম, নির্ণায়ক থেকে নির্ণায়ক প্রমাণ করা হয়েছে, কোনো বিস্তৃতি করা লাগেনি। এই জন্য প্রশ্নের শুরুতে লেখা ছিল বিস্তার না করে। তো এরকম অঙ্ক কোনগুলো আমরা কি মনে রাখতে পারি? হ্যাঁ, আমরা এরকম অঙ্ক মনে রাখতে পারি। কীভাবে? কোনো একটা নির্ণায়কের থেকে যদি আরেকটা নির্ণায়ক আনতে হয় তাহলে আমরা কখনো বিস্তার করব না। তাই এই জিনিসটা আমরা মনে রাখা খুবই প্রয়োজন। তাহলে আমি এখানে তোমাদের এখন যে অঙ্কটা করলাম, এরকম অঙ্ক বিস্তার না করে আরও অঙ্ক আছে, আমি আরও সামনে আগাচ্ছি, আরও দুটো অঙ্কতেই একই জিনিস দেখাও। তাহলে দেখো এবার আরেকটা প্রশ্ন, এটাও একটা নির্ণায়ক, এখান থেকে এটা আনতে হবে, এটাও একটা নির্ণায়ক, এখান থেকে এখানে আনতে হবে। আমি আগের অঙ্কের মধ্যে যে কথাটা বলছিলাম আমরা একই কথা এখানে প্রয়োগ করব। এখানেও বিস্তার না করে করতে হবে, যদিও আমার প্রশ্নের মধ্যে এই কথাটা লেখা নেই। নির্ণায়ক থেকে নির্ণায়ক আনতে গেলেই বিস্তার না করে করতে হবে। তাহলে আমি আসো অঙ্কটা বাম পক্ষে লিখে নিচ্ছি, অঙ্কটা বাম পক্ষে লিখে নিচ্ছি প্রথম অঙ্কে। এবারে আমি যদি খেয়াল করি, আমি প্রথম 1 1 1 রাখলাম, এই মধ্যের কলামটাকে আমি 2 ভাগ করব। মধ্যের তৃতীয় কলামকে আপাতত করব না, পরে করব। এই যে মধ্যের কলামকে 2 ভাগ করলাম, মধ্যের কলামের মাঝখানে কিন্তু বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন মাঝখানে দেব। 1 1 1 এ আর তৃতীয় কলামকে আপাতত কিছুই করি নেই। একসাথে করা যায়, তবে ভুল হইতে পারে, আমরা এটা করব না। আমরা একটা কলামকে 2 ভাগ করলাম, মধ্যের কলামকে 2 ভাগ করলাম। আমরা জানি নির্ণায়কের একটা যোগ বিয়োগের ভীতি আছে, যে কোনো কলামকে ভাগ করা যায়। আমরা যে গত ক্লাসে শেষ অঙ্কটা করেছিলাম, আমরা ওখানে এই জিনিসটা করেছিলাম। এবারে আসো প্রথম যে নির্ণায়কটা, এটারও আমি দ্বিতীয় কলামটাকে আবার একই নিয়মে প্রয়োগ করব। 1 1 1 এক্স x1 x2 y y1 y2 একই নিয়ম প্রয়োগ করব। তাই এখানে মাঝখানে বিয়োগ চিহ্ন দিব। তাহলে 1 1 1 x x1 x2, আর এখানে সবগুলোতে বি আছে, সবগুলো বি লিখব। আর এখানে দেখো এটার ভাঙানোর দরকার নেই, কারণ এটা 0 হয়ে গেছে। কারণ মাঝখানে যদি আমরা এ কমন নিই তাহলে লক্ষ্য করে দেখো 1 1 1 1 1 1 দুইটি কলাম সেম হয়ে যায়। তাই এই তৃতীয় কলামকে এখানে আর ভাঙানোর কোনো প্রয়োজন নাই। তাই আমি এখানে করলামটা কি, আমি এটাকে শুধু ভেঙে না করে শুধু এটা কমন নিলাম, এটা 0 হয়ে গেল। ঠিক নতুনভাবে দেখো 1 1 1 x x1 x2 y y1 y2। তোমরা যদি লক্ষ্য করো এই বিটা যদি এখানে কমন যায়, এখানেও একই অবস্থা, দুইটি কলাম সমান হয়ে যায়। আর দুইটি কলাম সমান হইলেই তো আমার শূন্য, এই যে 1 1 1, আর এখানে তো এ ইন্টু এটা পুরোটা 0 লিখবো, যেহেতু দুইটি কলাম সমান। ঠিক অনুরূপভাবে পরের লাইনে এই দুইটি কলাম সমান বলে এটাও 0 হয়ে গেল। তাই আমার থাকবে শুধু এই প্রথমটা, যেটা আমার অঙ্কের রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো এখানেও কিন্তু আমরা কী করি নাই, আমরা এখনও বিস্তার করি নাই। বিস্তার না করেই কিন্তু আমরা প্রমাণটা করে ফেলতে পেরেছি। তাহলে বিস্তার না করে যে অঙ্কগুলো প্রমাণ করতে হবে, এগুলো কিভাবে চিনব? প্রশ্নের মধ্যে একটা নির্ণায়ক থেকে আরেকটা নির্ণায়ক থাকবে, ওগুলোতে বিস্তার করা যাবে না। আমরা ডান পাশে আরেকটা প্রশ্ন লেখা আছে, আমি ওটা শুরু করে দিচ্ছি। ডান পাশের প্রশ্নটা 21 নম্বর, ডান পাশে যে অঙ্কটা 21 নম্বর, এই 21 নম্বর প্রশ্নতে দেখা যায় লেফট হ্যান্ড সাইড আছে বি প্লাস সি কিউ প্লাস আর ওয়াই প্লাস জেড সি প্লাস এ আর প্লাস পি, তারপরে আছে জেড প্লাস এক্স এ প্লাস বি পি প্লাস কিউ এক্স প্লাস ওয়াই। অর্থাৎ আমি লেফট হ্যান্ড সাইডটা লিখেই ফেললাম। আমি সবগুলো কলাম যোগ করে দিব, সবগুলো কলাম যোগ করলে এ প্লাস বি প্লাস সি আসে, দ্বিতীয়টাতে আসে পি যোগ কিউ যোগ আর, তৃতীয়টাতে আসে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে সবগুলো কলাম যোগ করে প্রথম কলাম তৈরি করলাম, আর বাকি কলামগুলো তাদের পজিশন মতো রেখে দিলাম।
এখন এই কাজটা করাতে আমার লাভ কি হয়েছে আমরা যদি লক্ষ্য করে দেখি আমার একটা সুন্দর একটা সংখ্যা 2 কমন গেছে সবগুলো যোগ করাতে আমার একটা 2 কমন গেছে যেটা রাইট হ্যান্ড সাইডে একটা বাইরে একটা 2 আছে তাই এই জিনিসটা আমার জন্য প্রয়োজন আমি যদি আগে থেকে 2টা আউট না করতে পারি তাহলে আমি এই 2 আর খুঁজে পাবো না তাই এই অঙ্কতে শুরুতে এই যে কাজটা আমি করলাম এই কাজটা করতেই হবে x প্লাস ওয়াই প্লাস জেড তারপর এখানে আসতেছে c প্লাস এ তারপর প্লাস পি জেড প্লাস এক্স তারপর এখানে আসতেছে a প্লাস বি পি প্লাস কিউ এক্স প্লাস ওয়াই এবার আবার আমি দেখব আবার বিয়োগ করে কীভাবে সিঙ্গেল পদ করা যায় আমি যদি খেয়াল করি প্রথমটা থেকে তৃতীয়টা যদি বিয়োগ করি প্রথমটা থেকে যদি আমি তৃতীয়টা বিয়োগ করি তাহলে আমার আসতেছে প্রথমটা থেকে তৃতীয়টা বিয়োগ করতেছি এ প্লাস বি কমন নিলে সি পি কিউ আর তারপরে এক্স জেড তৃতীয়টা বিয়োগ করছে আর মধ্যেটা রেখে দিলাম সি প্লাস এ আর প্লাস পি জেড প্লাস এক্স শেষেরটাও রেখে দিলাম এ প্লাস বি পি প্লাস কিউ এক্স প্লাস ওয়াই তাহলে আমি এখানে কি করলাম আমি একটা প্রথমটা এটা সাইড নোটটা দিয়ে দিই কলাম 1 ড্যাশ এটা ছিল কলাম 1 ড্যাশ কলাম 1 যোগ কলাম 2 যোগ কলাম 3 আর এখন যেটা করলাম কলাম 1 ড্যাশ কলাম 1 বিয়োগ কলাম 3 আচ্ছা এবার আসো আমি আরেকটা ধাপ দেখো সি আর জেড আমি এখন প্রথম কলাম দ্বিতীয় কলাম থেকে প্রথম কলাম বিয়োগ করব দ্বিতীয় কলাম থেকে প্রথম কলাম বিয়োগ করব তাহলে এখানে সি সি কাটা যাবে এ তারপরে আর আর কাটা যাবে ফি তারপরে জেড জেড কাটা যাবে এক্স আর বাকি যেটা আছে এটা যেমন আছে এমনি লিখে দিই এ প্লাস বি পি প্লাস কিউ এক্স প্লাস ওয়াই তাহলে এখন যে সাইড নোট হবে আর কলাম 2 ড্যাশ কলাম 2 ড্যাশ কলাম 2 থেকে কলাম 1 বিয়োগ কলাম 2 থেকে কলাম 1 বিয়োগ করাতে আমার সির সাথে সি কাটা আর এর সাথে আর কাটা জেডের সাথে জেড কাটা বাকিটা লিখলাম এরপরে আসো আরেকটা লাইন এই পাশে লিখতেছি 2 সি আর জেড এ পি এক্স এখন যদি আমরা লক্ষ্য করি দেখি আবার তৃতীয় কলাম থেকে যদি আমি দ্বিতীয় কলাম বিয়োগ করি তৃতীয় কলাম থেকে দ্বিতীয় কলাম যদি বিয়োগ করি তাহলে আমার থাকে বি তারপরে পি কাটা যাবে কিউ তারপরে এক্স কাটা যাবে ওয়াই তাহলে আবার দেখো আমি যদি এই তৃতীয় কলাম থেকে এই কলামটা বিয়োগ করি এর সাথে এ কাটা যায় পির সাথে পি কাটা যায় এক্সের সাথে এক্স কাটা যায় তাহলে বি কিউ ওয়াই থাকে তাহলে আমি এখানে সাইড নোটটা দিব C3 ড্যাশ C3 ড্যাশ C3 বিয়োগ C2 তাহলে এই অঙ্কটা রাইট হ্যান্ড সাইডটা কিন্তু দেখো সিঙ্গেল 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 পদ সবগুলো সিঙ্গেল পদ কিন্তু আমার প্রথম রোতে আছে এ বি এ পি এক্স তাহলে আমি সেটা আনার জন্য এবার কাজ করতেছি আমি প্রথম আর দ্বিতীয় কলামের মধ্যে বিয়োগ করতেছি প্রথম আর দ্বিতীয় কলাম বিয়োগ করলে এ পি এক্স সি আর জেড বি কিউ ওয়াই কথাটা ভুল বলছি প্রথম আর দ্বিতীয় কলাম বিনিময় করতেছি বিনিময় আমাদের একটা সূত্র আছে পাশাপাশি দুইটি কলাম বিনিময় করা যাবে তখন বাইরের চিহ্ন পরিবর্তন ঘটবে আমি প্রথম কলাম আর তৃতীয় কলাম মধ্যে বিনিময় করলাম তাহলে আমার বাইরের চিহ্ন মাইনাস হয়ে যাবে আগে ছিল প্লাস হয়ে গেল মাইনাস কিন্তু আমার রেজাল্টের সিটাকে সবার পরে আছে তাহলে একই কাজ আবার করব এবার মাইনাসটা হয়ে যাবে প্লাস তাহলে এ পি এক্স এবার তৃতীয় এবং দ্বিতীয় কলাম মধ্যে বিনিময় করব সি আর জেড হয়ে গেল ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড তাহলে এখানেও বিস্তার না করে আমি অঙ্কটা কমপ্লিট করলাম তাহলে প্রশ্নের মধ্যে যদি কোনো কথা লেখা থাকে বিস্তার না করে আর বিস্তার শব্দটা না থাকলেও অঙ্কটা এইভাবেই করতে হবে অন্য কোনো পদ্ধতিতে তুমি অঙ্কটা মিলাইতে পারবে না তাই নির্ণায়কের এটাই বড় সমস্যা তুমি যদি নির্ণায়কের প্রত্যেকটা অঙ্ককে তুমি যেভাবে শিখতেছো এইভাবে যদি মনে না রাখতে পারো তাহলে তুমি পরবর্তীতে সমস্যায় পড়ে যাবে তাহলে আমি আজকে বেছে বেছে কিছু আমার পিডিএফ কপি থেকে বেছে বেছে কিছু অঙ্ক করতেছি আমি আরও বেছে বেছে কিছু অঙ্ক করতেছি তোমরা অবশ্যই এই অঙ্কগুলো এরপরে অঙ্কটা দেখি এখানে আরেকটা প্রশ্ন দেখো এই দুটো অঙ্ক 22 এবং 23 এই দুটো অঙ্কের মধ্যে আরেকটা বিশেষ নিয়ম ব্যবহার হবে যা অন্য কোনো অঙ্কে ব্যবহার হয়নি আমি 22 নম্বরটা আগে বলতেছি লেফট হ্যান্ড সাইড এ বি এ এক্স প্লাস বি ওয়াই বি সি বি এক্স প্লাস সি ওয়াই এ এক্স প্লাস বি ওয়াই বি এক্স প্লাস সি ওয়াই 0 তা আমি যদি লক্ষ্য করি আমার রাইট হ্যান্ড সাইডটা মূলত অঙ্কের মেইন আমি যদি একবারে এখানে এই রাশিগুলো আনতে না পারি অথবা 0 না আনতে পারি আমি পারবো না এখানে সবচেয়ে উত্তম হলো আমি যদি অঙ্কটার এই প্রথম কলামকে
এক্স দ্বারা গুণ করি তাহলে এ এক্স হয়, এখানে এ এক্স আছে। আর দ্বিতীয় কলামকে যদি ওয়াই দ্বারা গুণ করি তাহলে বি ওয়াই হয়, বি ওয়াই, তাহলে ওইখানে বি ওয়াই আছে। তাহলে আমি যদি কলাম থ্রি থেকে আমি যদি এক্স ইন্টু কলাম 1 আর ওয়াই ইন্টু কলাম 2 বিয়োগ করতে পারি তাহলে আমি কিন্তু কলাম 3কে চেঞ্জ করব। তাই প্রথম দুইটি কলামকে আমি টাচ করব না, যেভাবে আছে এভাবে রেখে দিব, বি সি বি এক্স প্লাস সি ওয়াই। তাই আমি এমন একটা ক্যালকুলেশন এখানে দাঁড় করাইলাম যে ক্যালকুলেশনটা আমি আর অন্য কোনো অঙ্কে করিনি। আসলে নির্ণয়কে যে কোনো সারির সাথে যে কোনো সারি, যে কোনো কলামের সাথে যে কোনো কলাম যোগ বিয়োগ করা যায়, এটা আমি আগেও বলছি। কিন্তু এই কথা তোমাদের মনে রাখতে হবে, তোমার প্রয়োজনে তুমি যে কোনো কলাম বা যে কোনো সারিকে কোনো নির্দিষ্ট পদ দিয়ে গুণ করে তুমি অন্য যে কোনো সারি বা কলামের সাথে যোগ বিয়োগ করতে পারো, এতে মানের কোনো পরিবর্তন হবে না। আমি এখানে কলাম 1কে এক্স দ্বারা, কলাম 2কে ওয়াই দ্বারা গুণ করে যা হয়েছে তা তৃতীয় কলাম থেকে বিয়োগ করেছি। এই যে এক্স আর ওয়াই গুণ করলাম, আবার সাথে সাথে আমি কলাম 3তে বিয়োগ করলাম, এই কাজটা এক লাইনে করা যাবে। এইভাবে আমরা যদি নির্ণয়কের কোনো সারি বা কলামে যোগ বিয়োগ করে শূন্য আনতে পারি সেটা করা যাবে। আমার এই কাজটা করার কারণে আমার দুইটা শূন্য এসেছে, এখানে শূন্য এসেছে, এখানেও শূন্য এসেছে, কারণ আমি এর সাথে গুণ করলে এ এক্স, এটার সাথে ওয়াই দিয়ে বি ওয়াই, যা যোগ করলে এটা সমান হয়। তো এটা থেকে এটা বিয়োগ করেছি তাহলে জিরো হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে এটার সাথে এক্স দিয়ে গুণ করলে বি এক্স, এটার ওয়াই দিয়ে গুণ করলে সি ওয়াই, তাহলে বিও এক্স প্লাস সি ওয়াই এটার সমান হয়, তাই এটাও জিরো হয়ে যাবে। আর এখানে জিরোর থেকে বিয়োগ হবে, যেহেতু সি থ্রিটা এখানে জিরো, বিয়োগ এ এক্স ইন্টু সি ওয়ান, তাহলে আমার এটার সাথে এক্স দিয়ে গুণ করব এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই, তারপর যোগ এটার ওয়াই দিয়ে গুণ করব, তাহলে বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার। আমার একটা লাইন আমি যেটা লিখছি এটা আমার এক লাইন এতটুকু এসেছে। এইটাই আমার দেখো ওই ডান পাশের উৎপাদকটা, এই যে দেখো এটা যোগ করা যায় মাঝখানে। তাহলে আমি এখানে জিনিসটা কী লিখছিলাম আবার বলতেছি, সি থ্রি থেকে এক্স ইন্টু সি ওয়ান ওয়াই ইন্টু সি টু, এই সি থ্রিকে এই যে পরিবর্তন করলাম। এবার আমার বিস্তৃতিটা করব আমি তৃতীয় কলাম বরাবর। তৃতীয় কলাম বরাবর আমি এখানে এটা লিখবো মাইনাস এ এস স্কোয়ার প্লাস 2বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার। আমি তৃতীয় কলাম বরাবর এটা লিখলাম, এই যে এটা লিখলাম, এই যে এখানে দেখো এটা যা আছে এটা তাই বাইরে লিখলাম, বিস্তৃতি করে দিলাম। তৃতীয় কলাম বরাবর বিস্তৃতি করলে এই সারি এই কলাম বাদ থাকে হলো এ বি বি সি। তাহলে আবার লক্ষ্য করে দেখো মাইনাস এ এস স্কোয়ার প্লাস 2বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার, এই গুণটা আগে হবে এ সি বিয়োগ বি স্কোয়ার। আমি যদি আমার রাইট হ্যান্ড সাইড খেয়াল করি আবার এসে গেছে, এটা বাইরে একটা মাইনাস আছে, দেখো ওই মাইনাসটা এখানে আসে। আমি 22 নম্বর অঙ্কের ক্ষেত্রে আমার যে সাইড নোট এটা যদি আমরা মুখস্থ না রাখি তাহলে আমি এই অঙ্কটা লাইনচ্যুত হয়ে যাব। হ্যাঁ বলতে পারো স্যার আমি কি প্রথম লাইনে বিস্তার করি এটা পাবো না? পাবো, অনেক বড় হবে। খেয়াল আমার অঙ্কটা বেশি বড় হয়নি, তখন অনেক বড় হয়ে যাবে। ঠিক এরকম কলাম বা সারিকে নির্দিষ্ট পদ দিয়ে গুণ করে যোগ বিয়োগ করা লাগে এমন অঙ্কের সংখ্যা বইতে খুবই কম। আমি এখন যেটা করলাম 22, আরেকটা আছে 23। এই 23 নম্বর অঙ্কের মধ্যে একই ঘটনা ঘটে। আসো 23 নম্বর অঙ্কটা আমি ডান পাশে প্রশ্নটা লিখিয়ে রেখেছি, আমি 23 নম্বরটা শুরু করতেছি। আবার দেখো, তাহলে আমরা অঙ্কর মাধ্যমে এই চ্যাপ্টারের সূত্রগুলো প্রয়োগ শিখতেছি। আমার 23 নম্বর লেফট হ্যান্ড সাইড ডান পাশে প্রশ্নটা লেখা আছে, এই প্রশ্নটা 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে 2ab, তারপরে 2b, হ্যাঁ 2b, তারপরে আছে কত 2ab, তারপরে আছে 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2a, তারপরে তৃতীয় কলামে আছে মাইনাস 2b, তারপরে হলো 2a, তারপর 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। লেফট হ্যান্ড সাইডটা আমি উঠাই নিলাম। আমার লেফট হ্যান্ড সাইডটা আমরা আবার মিলেই নিই, আমার যদি প্রশ্ন উঠানো ভুল আছে কিনা আমরা একটু মিলেই নিচ্ছি। 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2ab 2b, 2ab 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2b প্লাস 2a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এবার অঙ্কটা দেখো আমি কি করতেছি। প্রথমে আমি এখানে যদি খেয়াল করি কলাম 1কে চেঞ্জ করব, কলাম 1কে চেঞ্জ করব। আমি কলাম 1কে চেঞ্জ করব, আমি যদি কলাম 1 থেকে এটাকে একটা বি দিয়ে গুণ করে কলাম 3 দিই, একটা মাইনাস দিই, তাহলে মাইনাসে প্লাস। দেখো এখানে 2b স্কোয়ার এখানে সাথে যোগ করলে 1 প্লাস
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। আবার দেখো এখানে বি মাইনাস বি দিয়ে গুণ করে কলাম 3-কে আমি প্লাস 2b স্কোয়ার বানাইছি। তারপর এই প্রথম কলামের সাথে যদি যোগ করো তাহলে এখানে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। এতে লাভ কি হয়েছে দেখো, এটা যখন বি দিয়ে গুণ করছো তখন এটার সাথে এটা বিয়োগ করলে এটা 0 হয়ে যায়। তো এই একটা লাভ আসছে। একটা লাভ শুধু না, আমি ডান পাশে উৎপাদকটাও পেয়েছি, একটা 0 পেয়েছি। এবার এটার সাথে আমরা কি করব, মাইনাস বি দিয়ে গুণ করব, এটার থেকে বিয়োগ করব। তাহলে আমার 2b মাইনাস বি, এখানে আসতেছে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি ইচ্ছে করে একবারে সরল করে লিখতে পারতাম, লিখি নেই তোমাদের বোঝার সুবিধার জন্য। ঠিক অনুরূপভাবে আমি যদি কলাম 2 ড্যাশকে লিখি, কলাম 2 প্লাস এ ইন্টু কলাম 3, এ ইন্টু কলাম 3, দেখো এটাকে যে এ দ্বারা গুণ করি আর এটার সাথে এটা যোগ করি তাহলে এটা 0 হয়ে যায়। তাহলে এই 0টা আনা সহজ হয়ে গেল। আমি এটাকে এ দ্বারা গুণ করলাম 2a স্কোয়ার, এটার সাথে যোগ করলাম তাহলে হয়ে গেল 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এবার এটা শেষেরটা এটাকে এই দ্বারা গুণ করলাম, এটাকে এই দ্বারা গুণ করলাম, তখন এটা ক্যালকুলেশনটা দেখাই দিই, প্লাস এ ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর মধ্যে কলামটা লিখলাম। আর শেষ কলামটা হলো মাইনাস 2b, তারপর 2a, তারপর 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমি এই যে কাজটা করলাম, আমার অঙ্কের মূল হলো এই রাইট হ্যান্ড সাইডের এই যে সাইড নোটটা। এই সাইড নোটটা যার মনে থাকবে না সেই অঙ্কটা কখনো পারবে না। হয় বিস্তার করতে পারে, তুমি এইখানে যাওয়া তোমার জন্য কঠিন হয়ে যাবে, নিশ্চিত থাকো। তাহলে এখানে অঙ্কের মধ্যে বিশেষভাবে অঙ্কটা দেখেই আমার যাতে মনে আসে আমি এই কাজটা করতে যেতে পারি। তাহলে আসো এখানে একটু যোগ বিয়োগ করে নিই। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে একটা বি কমন যায়, বি কমন নিলে এখানে 2 মাইনাস 1, তাহলে সব প্লাস হয়ে যাবে। বি কমন নিলে, আর এটা তো শূন্য আছে, এটা বি কমন নিলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। আর এখানে মধ্যের কলামে এটা 0 আছে, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। আর এখানে যদি আমরা খেয়াল করি এটা এ কমন যায়, তাহলে এ কমন গেলে এটা মাইনাস এ কমন যায়, মাইনাস এ কমন নিলে হয় 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা মাইনাসে কমন নিলে আমি সবগুলো মাইনাস হয় তো আমি মাইনাস এটা একবারে কমন নিলাম। আর লাস্টে 2b 2a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আজকের আলোচনার মধ্যে সবচেয়ে কঠিন অঙ্ক আমি এটাকে মনে করতে পারি, কারণ আমি দেখেছি পরীক্ষার সময় ছাত্ররা এই অঙ্কটা পারে না। তাই এই অঙ্কটা পাওয়াতে বিশেষ নজর রাখবো, বিশেষভাবে প্রশ্ন মনে রাখবো। আবার লাইন এসে গেছে, আমি এখন আর কোনো ঝামেলায় পড়বো না। আমি প্রথম কলাম থেকে কমন নিচ্ছি এ স্কোয়ার 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় কলাম থেকে একই জিনিস কমন যায়, তাহলে বাইরে একবার হোল স্কোয়ার দিয়ে দিই, তাহলে দুইটা কমন গেল, ওই জন্য হোল স্কোয়ার দিয়ে দিলাম। 1 0 b 0 1 মাইনাস এ, তারপরে মাইনাস 2b, তারপরে 2a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আমি বিস্তার করে দিলে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে। আমি প্রথম সারি বরাবর বিস্তার করে দিচ্ছি, প্রথম সারি বরাবর বিস্তার করে দিচ্ছি 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। তো প্রথম সারি বরাবর বিস্তার করলে প্রথমটা তো 1 আছে, তাহলে আমি লিখব 1 বরাবর সারি কলম বাদ দিব, 1 বরাবর সারি কলম বাদ দিব, 1 মাইনাস এ, তারপরে 2a, তারপরে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপরে তার মধ্যেটা হলো 0 0 আর লিখবো না, তারপর মাইনাস 2b লিখবো, মাইনাস 2b লিখবো, মাইনাস 2b লিখে মাইনাস 2b বরাবর সারি কলম বাদ দিব, সারি কলম বাদ দিলে হয় 0b 1 মাইনাস এ। তাহলে এখানে আর থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, এখানে এই গুণটা আগে হবে। তাহলে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবার এটা হবে এ 2a স্কোয়ার। আর এখানে হলো 0 মাইনাস বি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এবার সরল করার পালা। এখানে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার। তাহলে দেখা যায় আসতেছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এখানে 1 তো আগে আসবেই, এ স্কোয়ার, এই যে এখানে এ স্কোয়ার, আবার একটা চিহ্ন ভুল হয়ে যাচ্ছে কোথাও জানি, কথায় ভুল করে ফেললাম। আচ্ছা, তাহলে আমরা দেখি এখানে এখানে ভুলটা এখানে ছিল, আমি ভুলটা সংশোধন করছি, এখানে মাইনাস 2b ছিল, এই যে মাইনাস 2b। তাই মাইনাস 2b হওয়াতে এখানে মাইনাসে প্লাস 2b স্কোয়ার হয়ে গেছে। তাহলে হয় 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কত আসলো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল
কিউ। এই তো রাইট হ্যান্ড সাইড চলে আসলো। তাহলে আমাদের এখানে প্রত্যেকটা অঙ্কেই আমাদের আজকে যতগুলো অঙ্ক করতেছি আমি এই পর্যন্ত 6টা অঙ্ক করেছি, একবার প্রতিটা অঙ্কেই আমাকে বিশেষভাবে মনে রাখতে হবে, এছাড়া কোনো পথ নেই, বিশেষভাবে মনে রাখতেই হবে। এরপর আমরা অঙ্কটা যাচ্ছি ত্রিকোণমিতিক ফাংশন। আমরা এখানে বিভিন্ন ধরনের অঙ্ক পাবো। ত্রিকোণমিতিক ফাংশনের যে অঙ্কটা, এই অঙ্কটার মধ্যে দেখা যায় ত্রিকোণমিতিক সূত্র লাগবে। তো ইতিমধ্যে যারা আমার ধারাবাহিক ক্লাস করেছো, আমি কিন্তু ত্রিকোণমিতিক ক্লাস কিছু করে পেয়েছি, অনেকে হয়তো নতুন যারা আছে তোমরা ত্রিকোণমিতিক ক্লাস পাও নাই। তো যারা আগে থেকে পড়তেছে তারা ত্রিকোণমিতিক ক্লাস পেয়েছ। এই অঙ্কটাতে প্রথম এই 24 নম্বর অঙ্ক এবং এই 25 নম্বর অঙ্কটা ত্রিকোণমিতির সূত্র লাগবে। আমি আগে 24 নম্বর অঙ্কটা শুরু করতেছি। এখানে লেফট হ্যান্ড সাইড লিখে নিচ্ছি cos 2 আলফা, cos 2 বিটা, cos 2 গামা, তারপরে সাইন আলফা, সাইন বিটা, সাইন গামা। এখানে দেখা যায় 1 1 1। এই cos 2 আলফার সূত্র হলো 1 - 2 সাইন স্কয়ার আলফা, এটা হলো 1 - 2 সাইন স্কয়ার বিটা, এটা হলো 1 - 2 সাইন স্কয়ার গামা। একই সূত্র আমরা 3 জায়গায় ব্যবহার করলাম, সাইন আলফা, সাইন বিটা, সাইন গামা। আমার উদ্দেশ্য হলো যেহেতু অঙ্কটা ডান পাশে সব সাইন আছে, তাই আমি মাঝখানে কসটাকে সাইনে নিয়ে গেলাম। এই সূত্রটা কোনটা আমি একটু পাশে লিখতেছি, যারা আমাদের প্রথম থেকে পড়ে নেই তারা কিন্তু এই সূত্রগুলো জানে না। cos 2 এর একটা সূত্র আছে 1 - 2 সাইন স্কয়ার, যদিও cos 2 এর আরও সূত্র আছে, আমরা যেহেতু এখন এটা প্রয়োজন হয়েছে আমি সেটা এটাই সাইড নোট দিলাম। এবার আসো মাঝখানে জাস্ট একটা ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করে দিলাম। cos 2 আলফার জন্য 1 - 2 সাইন স্কয়ার আলফা, cos 2 বিটার জন্য 1 - 2 সাইন স্কয়ার বিটা, cos 2 গামার জন্য 1 - 2 সাইন স্কয়ার গামা। এবার আসো আমি কি করতে পারি 1 1 1, এই মধ্যের কলামকে আমি 2 ভাগ করে ফেলতে পারি, মধ্যের কলামকে 2 ভাগ করে ফেলতে পারি। আজকে একটা আলোচনার মধ্যে এটা এসেছিল, মধ্যের কলামকে 2 ভাগ করে ফেললাম। যেহেতু এখানে 2 কমন আছে, 2টা কমন নিয়ে ফেলি। 1 1 1 সাইন স্কয়ার আলফা, তারপরে সাইন স্কয়ার বিটা, তারপরে সাইন স্কয়ার গামা, তারপরে সাইন আলফা, তারপরে সাইন বিটা, তারপরে সাইন গামা। তাহলে আমি মধ্যের কলামকে 2 ভাগ করে মাঝখানে -2 কমন যায়, -2টা মাঝখানে কমন নিয়ে লিখলাম। এতে লাভ কী হলো, আবার প্রথম নির্ণয় একটা সরাসরি শূন্য। কেন শূন্য? আমরা একটা নিয়ম জানি, দুটি কলাম যদি সমান হয় তাহলে নির্ণয়কের মান সরাসরি শূন্য। তাহলে এটা আমরা বাদ দিয়ে ফেললি 0 -2। এবার যে সকল অঙ্ক 1 1 1 আছে, আমি গত ক্লাসে এরকম অঙ্ক করেছিলাম, পাশাপাশি বিয়োগ করব। তা আমি একটা কাজ করি, প্রথম রো থেকে দ্বিতীয় রো বিয়োগ করে দিই, প্রথম রো থেকে দ্বিতীয় রো বিয়োগ করে দিই। তাহলে সাইন স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার বিটা, ঠিক আছে, আর এটা আসবে সাইন আলফা মাইনাস সাইন বিটা। ঠিক অনুরূপভাবে দ্বিতীয় রো থেকে তৃতীয় রো বিয়োগ করে দিই, তাহলে হবে সাইন স্কয়ার বিটা মাইনাস সাইন স্কয়ার গামা, আর এটা হবে সাইন বিটা মাইনাস সাইন গামা। তাহলে তৃতীয় রোটা আমার যা আছে তা থাকবে, সাইন স্কয়ার গামা সাইন গামা। তাহলে এই যে সাইন রোটা কী দিব, R1 ড্যাশ R1 বিয়োগ R2, আরেকটা হলো R2 ড্যাশ R2 বিয়োগ R3। আর মানে রো, আমরা কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করছি, কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করছি, পাশে আমরা লিখে দিলাম। এবার দুইটা জিরো আসলে আমাদের বিস্তার সহজ, আমরা এই ধরনের কাজ অনেক করেছি, তাই আমি প্রথম কলাম বরাবর বিস্তার করে দিচ্ছি, প্রথম কলাম বরাবর বিস্তার করে দিচ্ছি। তাহলে প্রথম কলামে এখানে মাইনাস, এখানে আছে কত 1 1, তাহলে এই 1-এর সাপেক্ষে, এই 1-এর সাপেক্ষে যে সারি কলাম বাদ দাও, বাকি যেগুলো থাকে এগুলো লিখতে হবে। সাইন স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার বিটা, সাইন স্কয়ার বিটা মাইনাস সাইন স্কয়ার গামা। ঠিক দ্বিতীয়টা আসতেছে সাইন আলফা মাইনাস সাইন বিটা, আর এখানে আসতেছে সাইন বিটা মাইনাস সাইন গামা। তাহলে আমার একটা লাভ আছে। এখন আমি খেয়াল করি, যদি দেখি আবার এই প্রথম রোতে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার যদি সূত্র ইউজ করি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানেও ঠিক সেম। তাহলে আমার সাইন আলফা মাইনাস সাইন বিটা, প্রথম উৎপাদক কত কমন যায়, সাইন আলফা মাইনাস সাইন বিটা কমন যায়। ঠিক দ্বিতীয় রো থেকে সেম, সাইন বিটা প্লাস সাইন গামা কমন যায়, প্লাস না মাইনাস কমন যায়, মাইনাস কমন যায়, থাকে বাকি থাকে, এখানে থাকে প্লাসেরটা বাকি থাকে, সাইন আলফা প্লাস সাইন বিটা। কি কথাটা বুঝাচ্ছি, আবার বলতেছি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে মাইনাসেরটা তো কমন গেল, প্লাসেরটা থেকে গেল। ঠিক অনুরূপভাবে নিচেও একইভাবে সাইন বিটা প্লাস সাইন গামাটা থেকে যাবে, আর এখানে তো 1 1 থাকবে, কমন নিয়ে লিখলাম। তারপরে লাইন -2
সাইন আলফা মাইনাস সাইন বিটা মাইনাস সাইন গামা। এবার গুণ, এই গুণটা আগে করব, সাইন আলফা প্লাস সাইন বিটা মাইনাস, এবার এটা লিখব সাইন বিটা মাইনাস সাইন গামা। তাহলে আমরা যদি লক্ষ্য করি এখানে সাইন বিটা কাটা যায়, তাহলে আমি যে প্রশ্নটা লিখেছি ওই প্রমাণটা দেখো আসে কি না। সাইন আলফা মাইনাস সাইন বিটা মাইনাস সাইন গামা, আর এখানে তো বিটা কাটা যায়, থাকে সাইন আলফা মাইনাস সাইন গামা। তা আমার তো এখানে রেজাল্টে দেখা যায় আলফা বিটা গামা আলফা, অর্থাৎ গামাকে আলফা পরে দিলে তখন এই মাইনাসটা রাখবো না, তখন আমার রাইট অ্যান্সারটা চলে আসবে। তাহলে এই অঙ্কটাতে শুরুতেই একটা ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ হয়েছে মাঝখানে লাইনে, ওই সূত্রটা আমি ডান পাশে লিখেছিলাম। আর এরপরে মধ্যের কলামকে 2 ভাগ করে আমি 2টা নির্ণয় এনে আমরা যে গত ক্লাসে 1 1 1 এসেছে যে নিয়মটা, ওই নিয়মটা এখানে প্রয়োগ করেছি। যাক, আমি বলবো যারা গত ক্লাসটা ভালো করে করেছো, এখানে প্রথম লাইনটা যদি তুমি ঠিকমতো করতে পারো তাহলে আর তোমার কোনো অসুবিধা হওয়ার কথা না। এরপর আমি ডান পাশে 25 নম্বর যে প্রশ্নটা লিখে রেখেছি, আজকে এটা দিয়ে আমরা কাজ শেষ করব। আজকে কোনো বারিক কাজ দেওয়া হবে না, যতগুলো অঙ্ক আমি করে দিয়েছি প্রত্যেকটা করা অঙ্ক তোমরা শুধু দেখে থেকে উঠাবে, এটাই আজকে মূল কাজ। আগামী ক্লাসে আমরা আরও কিছু অঙ্ক করব, থাকলে বারিক কাজ কিছু দিয়ে দিব। আমি আগেই বলছি এই চ্যাপ্টার আমি বেশিরভাগ অঙ্কই করে দিব। 25 নম্বর অঙ্ক আমরা দেখি এটাকে কী আসে। 1 1 1 সাইন এ সাইন বি সাইন সি, তারপরে আছে কস এ কস বি কস সি। তাহলে এখানে আমার 1 1 থাকলে যে কাজটা করণীয় সেটাই করি। প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করে দিলাম, সাইন এ মাইনাস সাইন বি, তাহলে নিচে আছে কস এ মাইনাস কস বি। ঠিক অনুরূপভাবে 1 থেকে 1 বিয়োগ করলে 1 0 হয়ে যাবে, সাইন বি মাইনাস সাইন সি, কস বি মাইনাস কস সি। আর তৃতীয় কলাম যা আছে রেখে দিব। আমরা কিন্তু খেয়াল করছি কি না আমার এত অঙ্ক করার মধ্যে প্রত্যেকটা অঙ্ক আমরা সর্বোচ্চ 2 সারি বা 2 কলাম চেঞ্জ করি, একটা সারি বা একটা কলাম কিন্তু স্থির রাখি, এটা কিন্তু নিয়ম। একসাথে 3 কলাম 3 সারি কখনো পরিবর্তন করা যাবে না। তাই আমি এখানে সাইড নোটটা কী দিতে পারি, কলাম 1 ড্যাশ কলাম 1 বিয়োগ কলাম 2, আর কলাম 2 ড্যাশ কলাম 2 বিয়োগ কলাম 3 দিতে পারি। তাহলে কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করে প্রথম কলাম পেয়েছি, কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করে দ্বিতীয় কলাম পেয়েছি। আমি সাইড নোটটা দিয়ে দিলাম। এখন আমি বিস্তার করে দিব, প্রথম সারি বরাবর বিস্তার করে দিব। প্রথম সারি বরাবর যদি বিস্তার করে দিই, প্রথম সারিতে লাস্টেরটা হলো 1 1-এর সাপেক্ষে সারি কলাম বাদ যাবে, বাকিটা থাকবে সাইন এ মাইনাস সাইন বি কস এ মাইনাস কস বি। এখানে হবে সাইন বি মাইনাস সাইন সি আর কস বি মাইনাস কস সি। এবারে ত্রিকোণমিতির সূত্র, আমি যদি ত্রিকোণমিতির সূত্রগুলো এখন ইউজ করতে পারি সঠিক, আমি সূত্রগুলো একটু ডান পাশে লিখে দিচ্ছি। আমার এখানে 2টা সূত্র গুরুত্বপূর্ণ সূত্র লাগবে। একটা হলো সাইন সি মানে সাইন ডি সূত্র। আমরা সূত্রটা যারা মুখস্থ নয় তাদের জন্য আমি লিখে দিচ্ছি। সাইন সি মানে সাইন ডি সূত্র হলো 2 cos সি প্লাস d/2 আবার সাইন সি মাইনাস d/2। আরেকটা সূত্র লাগবে আবার কস সি মাইনাস কস ডি সূত্র। কস সি মাইনাস কস ডি সূত্র ছিল 2 সাইন সি প্লাস d/2 আবার সাইন, তবে এখানে পরেরটা চলে আসে আগে, d মাইনাস c/2। এখানে এই যেটা পরে থাকে এটা আগে চলে আসে। তাহলে আমরা এই সূত্রটা এবার ব্যবহার করতেছি, এই 4টা অংশে এই সূত্র 2টা ব্যবহার করতেছি। আসো, যারা ত্রিকোণমিতি ভালো প্রয়োগ করেছে তোমাদের জন্য এই অঙ্কটা সহজ লাগবে। 2 cos a প্লাস b/2, কসের পরে আমি লিখব সাইন a মাইনাস b/2, অর্থাৎ এই প্রথম সূত্রটা ব্যবহার করে আমি এই লাইনটা লিখলাম। ঠিক একই সূত্র ব্যবহার করে এখানেও লিখব 2 cos b প্লাস c/2 আবার সাইন b মাইনাস c/2। ঠিক অনুরূপভাবে নিচে cos c মাইনাস cos d 2 সাইন c প্লাস d/2 আবার সাইন, এবার বিটা আগে চলে আসবে, b মাইনাস a/2। ঠিক এখানেও সেম 2 সাইন a প্লাস b/2 আবার সাইন, যেটা পরে আছে এটা আগে চলে যাবে c মাইনাস b/2। এই
তাহলে আমরা এখানে এই ডান পাশে যে সূত্রটা লিখেছি আমি এখানে সূত্রগুলো প্রয়োগ করেছি। আর এখানে লক্ষ্য করে দেখো এখানে সাইন a মাইনাস বি বাই টু, এখানে আছে সাইন বি মাইনাস এ বাই টু, এখানে আছে সাইন বি মাইনাস সি বাই টু, এখানে আছে সাইন সি মাইনাস বি বাই টু। তাহলে এটার সাথে এটা সমান নাই, যদি সমান থাকতো তাহলে আমি কমন নিতে পারতাম। তবে সমান করার একটা পথ আছে। আমি যদি একটা কাজ করি মাইনাস কমন নিই, এটাকে আগে নিয়ে আসি। হ্যাঁ, এখানে আরেকটা কাজ করা যায়, এখানে 2 কমন যায়, এখানে 2 কমন যায়, 2 কমন নিয়ে 2 দুইটা কমন নিলে বাইরে 4 হয়ে যাবে। তাহলে আমি বাকিগুলোর মধ্যে cos a প্লাস বি বাই টু, আর এখানে সাইন a মাইনাস বি বাই টু, আর এখানে একটা মাইনাস কমন নিয়ে a প্লাস বি বাই টু, আর ভিতর থেকে একটা মাইনাস কমন নিলে এইটা আগে চলে আসবে। তাহলে সাইন a মাইনাস বি বাই টু। একইভাবে এখানেও cos b প্লাস সি বাই টু, আর এখানে আসতেছে সাইন বি মাইনাস সি বাই টু। নিচেও একটা মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে আসবে সাইন বি প্লাস সি বাই টু, আর এই মাইনাস কমন নেওয়ার কারণে ভিতর থেকে বি মাইনাস সি বাই টু। কথাটা আমি তোমাদের একটু সাইডে বলতেছি। কোনো অঙ্কের মধ্যে সাইন মাইনাস থিটা ইকুয়াল টু কিন্তু মাইনাস সাইন থিটা। তাই আমি যখন এখানে ভিতর থেকে একটা মাইনাস কমন নিয়েছি, এই যে এখানে, তখন এইটা আগে চলে আসছে, বিটা পরে চলে, ওই মাইনাসটা আমি বাইরে একদম বাইরে নিয়ে লিখছি এই সূত্র প্রয়োগ করে। সাইন মাইনাস থিটা হলো মাইনাস সাইন থিটা। এই কাজটা করার কারণে আমার এখন সুবিধা হলো, এখানে সাইন a মাইনাস বি বাই টু, আর এখানে হলো সাইন বি মাইনাস সি বাই টু, একটা মাইনাস শ কমন যায়। তাহলে আমি এই বাকি লাইনটা আমি এইদিকে লিখতেছি। তাহলে মাইনাস কমন নিলাম, -4 হলো, আর প্রথম লাইন থেকে কমন যায় সাইন a মাইনাস বি বাই টু প্রথম কলাম থেকে, আর দ্বিতীয় কলাম থেকে কমন যায় সাইন বি মাইনাস সি বাই টু। তাহলে কমন নেওয়ার পর বাকি যেটা থাকে এটা আমি মুছিয়ে দিলাম। এটা আবার সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, এখানে একটু উপরে লিখে দিলাম, আমার জায়গা হচ্ছে না, এই সূত্রটা একটু আগে ইউজ করলাম। তাহলে আমি যদি এখানে এই প্রথম কলাম থেকে সাইন a মাইনাস বি বাই টু, দ্বিতীয় কলাম থেকে সাইন বি মাইনাস সি বাই টু কমন নিই, অবশিষ্ট কী থাকে? অবশিষ্ট থাকে, এখানে থাকে cos a প্লাস বি বাই টু, আর এখানে নিচে থাকে সাইন a প্লাস বি বাই টু। ঠিক এখানে থাকে cos b প্লাস সি বাই টু, আর এখানে থাকে সাইন বি প্লাস সি বাই টু। তাহলে আমি কমন নেওয়ার পর বাকি যেগুলো থাকে এগুলো লিখলাম। এবার আবার এইভাবে গুণ করব, তাহলে আসো -4 সাইন a মাইনাস বি বাই টু আর সাইন বি মাইনাস সি বাই টু। আমি যদি গুণ করি, এই গুণটা যদি আগে লিখি, আমি সাইনটাকে আগে লিখলাম, এই সাইন এ কস বি মাইনাস, এবার কসটা আগে লিখলাম, কস এ সাইন বি, আর গুণ করবেন। আমি এমনভাবে লিখলাম, এই গুণটা আগে লিখছি, মাইনাস দিয়ে এই গুণটা লিখছি, এমনভাবে লিখছি আমাদের ত্রিকোণমিতির একটা সূত্র হয়ে গেছে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। সূত্রটা আমি উপরে লিখতেছি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি ইকুয়াল টু হলো সাইন এ মাইনাস বি, একদম প্রথম দিকে সূত্র। তাহলে আমরা যারা ত্রিকোণমিতি পড়ার আগে এই জায়গায় আসবো, আমাদের জন্য এই সূত্রগুলো লাগবে, তাই আমরা সূত্রগুলো মেনে নিলেই হবে। তাই আমরা এর মধ্যে যারা ত্রিকোণমিতি পড়ি নাই, তারা ত্রিকোণমিতি ক্লাসটা অবশ্যই করে নিব। আমি ত্রিকোণমিতি ক্লাস কিন্তু আগেই দিয়েছি। এবারে ওই যে এখানে যে সূত্রটা বললাম, এই সূত্রটা ইউজ করলাম। সাইন এ বলতে এখানে এ প্রথম বি প্লাস সি বাই টু, মাইনাস বি বলতে এখানে এ প্লাস বি বাই টু, হ্যাঁ, এর সাইন এ মাইনাস বি। তাহলে আবার এই যে আমি এখানে লিখলাম, এই যে লাইনটা লিখলাম, এটার লসাগু করলে আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা আমি পেয়ে যাব, সাইন এ মাইনাস বি বাই টু সাইন বি মাইনাস সি বাই টু, আবার সাইন, এটা যখন বিয়োগ করব আবার সি আর এ থাকবে, সি মাইনাস এ বাই টু, আর বিটা কাটা যাবে। দেখো আমি যে রাইট হ্যান্ড সাইড প্রশ্নটা লিখেছি ওটা এসেছে। তাহলে আজকে আলোচনার মধ্যে আমি অনেকগুলো কঠিন অঙ্ক করেছি। সাধারণত যে সকল অঙ্ক জাতীয় পরীক্ষায় এসেছে একটু কঠিন, এগুলো আজকে আলোচনার মধ্যে এসেছে। তাই আজকে আবার কোনো কাজ দেওয়া হলো না, তোমরা শুধু করা অঙ্কগুলো তোমাদের পিডিএফ কপিতে ছবি উঠিয়ে পিডিএফ কপি করে আমার কাছে পাঠিয়ে দিবে, এটাই আজকে বাড়ির কাজ। ঠিক আছে, সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে। আমরা আরেকটা ক্লাস করে আমরা পরবর্তী ক্লাস শেষ করে দিই।